গল্পকরণে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস আদর্শ হিন্দু হোটেল। আজকে ৭ম পর্ব। হাজারির হোটেলের রাত্রে এক মজার ব্যাপার ঘটিল। ১০-১৫টি লোক একই সঙ্গে খাইতে বসিয়া হঠাৎ একজন বলিয়া উঠিল, ঠাকুর, এই যে ভাতটা দিলে, এ তো দেখছি ও বেলার বাসে ভাত। বংশী ঠাকুর ভাত দিতেছিল, সে অবাক হইয়া বলিল, হাকে বাবু, সে কি? আমাদের হোটেলে তো ওরকম পাবেন না। আধমন চাল ১ মণ এবেলা রান্না হয়, তাতেই কুলোয় না, বাসি ভাত থাকবে কোথা থেকে? আলবত এবেলার বাসি ভাত, আমি বলছি ও বেলার বাসি ভাত এটা। গোলমাল শুনিয়া হাজারি আসিয়া বলিল, কি হয়েছে বাবু? বাসি ভাত? কখনো না, আপনি নতুন লোক, কিন্তু এরা যারা খাচ্ছেন তারা আমায় জানেন। আমার হোটেল না চললে না চলুক, কিন্তু ওসব পীরবৃত্তি ভগবান যেন আমায় না দেয়। লোকটা তখন তর্কের মুড় ঘুরাইয়া ফেলিল, সেজন্য ঝগড়া করিবার জন্যই তৈরি হইয়া আসিয়াছে। পাত হইতে হাত তুলিয়া চোখ গরম করিয়া চিৎকার করিয়া বলিল, তবে তুমি কি বলতে চাও আমি মিথ্যে কথা বলছি? হাজারি নরম হইয়া বলিল, না বাবু, তা তো আমি বলছিনি, কিন্তু আপনার ভুলও তো হতে পারে। আমি দিব্যি করে বলছি বাবু, বাসি ভাত আমার হোটেলে থাকে না। থাকে না? বড্ড নবাবী কথা বলছো যে। বাসি ভাত আবার এবেলার হাড়িতে ফেলে দাও না তুমি? না বাবু। স্পষ্ট দেখতে পাচ্ছি, আবার তবু না বলছো, দেখবে মজা। এ সময়ে নরেন ও হোটেল আরও ২ জন একসঙ্গে আসিয়া পড়িল। নরেন গরম হইয়া বলিল, কি মজা দেখাবেন আপনি? দেখবে, এসো দেখাচ্ছি জোচ্চোর সব কথাকার। এই কথায় একটা মহা গোলাগোল বাঁধিয়া গেল। পুরনো খরিদ্দার সকলে হাজারির পক্ষ অবলম্বন করিল। লোকটা রাস্তায় দাঁড়াইয়া চিৎকার করিতে লাগিল। রাস্তার সমবেত জনতার সামনে দাঁড়াইয়া বলিতে লাগিল, শুনুন মশাই, সব বলি, এর হোটেলে সব বাসি ভাত দিচ্ছিল খেতে। ধরে ফেলেছি কি না তাই এখন আমাকে মারতে আসছে। পুলিশ ডাকবো এক্ষুনি, স্যানিটারি দারোগাকে দিয়ে রিপোর্ট করিয়ে তবেই ছাড়ব। জোচ্চোর কথাকার, লোক মারবার মতলব তোমাদের? এই সময় হোটেলের চাকর শশী হাজারিকে ডাকিয়া বলিল, বাবু, এই লোকটাকে যেন আমি বেচু চক্রবর্তীর হোটেলে দেখেছি। সেখানে যে জি থাকে তার সঙ্গে বাজার করে নিয়ে যেতে দেখেছি। নরেনের সাহস খুব। সে হোটেলের বোয়ারাকে দাঁড়াইয়া চিৎকার করিয়া জিজ্ঞেস করিল, মশাই, আপনি বেচু চক্রবর্তীর হোটেলের পদ্মজয়ের কে হন? তবু লোকটা ছাড়ে না। সে হাত পা নাড়িয়া প্রমাণ করিতে গেল পদ্মজয়ের নাম সে কোনোদিন শোনে নাই, কিন্তু তাহার প্রতিবাদের তেজ যেন একটু কমিয়া আসিয়াছে। কে একজন বলে উঠল, এবার মানে সরে পড়ো বাবা, কেন মার খেয়ে মরবে? কিছুক্ষণ পর লোকটাকে আর দেখা গেল না। এ ঘটনার পরে অনেক রাত্রে হাজারি বেচু চক্রবর্তীর হোটেলে গিয়া হাজির হইল। বেচু চক্রবর্তীর তহবিল মিলাইতেছিল। হাজারিকে দেখিয়া একটু আশ্চর্য হয়ে বলল, কি হাজারি যে, এসো এসো, এত রাত্রে কি মনে করে? হাজারি বিনীতভাবে বলিল, বাবু, একটা কথা বলতে এলাম। কি বলো? বাবু, আপনি আমার অন্নদাতা ছিলেন এক সময়, আজও আপনাকে তাই বলেই ভাবি। আপনার এখানে কাজ না শিখলে আজ আমি পেটের ভাত করে খেতে পারতাম না। আপনার সঙ্গে তো আমার কোনো শত্রুতা আছে বলে আমি ভাবিনি। কেন কেন, এ কথা কেন? হাজারি সব ব্যাপার খুলিয়া বলিল। পরে হাত জোর করিয়া বলিল, বাবু, আপনি ব্রাহ্মণ, আমার মনিব, আমাকে এভাবে বিপদে না ফেলে যদি বলেন, হাজারি তুমি হোটেল উঠাইয়া দাও, আমি তাই দেব। আপনি হুকুম করুন। বেচু চক্রবর্তী আশ্চর্য হইয়ার ভান করিয়া বলিল, আমি তো এর কোনো খবরই রাখি নে। আচ্ছা, তুমি যাও আজ, আমি তদন্ত করে দেখে তোমায় কাল জানাবো। আমাদের কোনো লোক তোমাদের হোটেলে যায়নি, এ একেবারে নিশ্চয়ই। কাল জানতে পারবে তুমি। তারপর হাজারি, চলছে ভালোই? এরকম আপনার আশীর্বাদে। রোজ কীরকম বিক্রি হচ্ছে? রোজ তহবিলে কীরকম থাকে?
তুমি কিছু মনে করো না, তোমাকে আপন লোক বলে ভাবি, তাই জিজ্ঞেস করছি। এই বাবু ৩৫ থেকে ৪০ টাকা ধরুন না কেন, আজ রাত্রিবেলা বিল দেখে এসেছি ৩৬ টাকা, সব আরও আনা। বেচু চক্রবর্তী আশ্চর্য হইলেন মনে মনে, মুখে বলিলেন, বেশ বেশ, খুব ভালো, শুনে খুশি হলাম। আচ্ছা, তাহলে এসো আজকে, কাল খবর পাবে। হাজারি চলিয়া গেল। বেচু চক্রবর্তী পদ্মঝিকে ডাকাইলেন। পদ্মঝি আসিয়া বলিল, হাজারি ঠাকুরটা এসেছিল নাকি, কি বলছিল? বেচু চক্রবর্তী বলিলেন, ও পদ্ম, হাজারি যে অবাক করে দিয়ে গেল, রানাঘাটের বাজারে হোটেল করে ৩৫ টাকা থেকে ৪০ টাকা রোজকার দ্বারা তহবিল, এ তো কখনো শুনিনি। তার মানে বুঝছ, দ্বারা তহবিল গড়ে ৩০ টাকা থাকলেও ৭ থেকে ৮ টাকা দৈনিক লাভ, ফেলে গেলেও মাসে হলো ২৫০ টাকা। ২০০ টাকার তো মান নেই পদ্মঝি। পদ্মঝি মুখ ভঙ্গি করিয়া বলিল, গোল দিয়ে গেল না তো? না, গোল দেবার লোক নয় ও, সাধাসিধে মানুষটা, আমায় বড্ড মানে এখনো। ও গোল দেবে না, অন্তত আমার কাছে। তাছাড়া দেখছই না রেলবাজারে কোনো হোটেলে আর বিক্রি নেই, সব শুষে নিচ্ছে ওই একলা। আজ নিঃসিংহ হয়ে গিয়েছিল বাবু ওর হোটেলে, খুব খানিকটা রাও করে দিয়েও এসেছে নাকি। খুব চেঁচিয়েছে বাসি ভাত, পচা মাছ এই বলে, আর কিছু লোক হোক আর না হোক, লোকে শুনে তো রাখলো। যদুবাবুর্য আমাকে ডেকে পাঠিয়েছিল, ওর হোটেলে ভাঙাতেই হবে, নইলে রেলবাজারে কেউ আর টিকবে না। এই কথা যদুবাবুর্য বললে, কিন্তু তাতে কিছু হবে না ওর, এখন সময় যাচ্ছে ভালো। নিঃসিংহ আছে? না, বেরিয়ে গেল। পুলিশে সেই যে খবর দেবার কি হলো। দেখো পদ্ম, আমি বলি ওরকম আর পাঠিয়ে দরকার নেই। হাজারি লোকটা ভালো, আজ এসেছিল, অমন হাত জোর করে নরম হয়ে থাকে যে দেখলে ওর উপর রাগ থাকে না। খ্যাংরামারি ওর ভালো মানুষের মুখে, ভিজে বেড়ালটি, মাছ খেতে কিন্তু ঠিকই আছে। পুলিশের সেই যে মতলব দিয়েছিল যদুবাবু, তাই তুমি করো একবার। ওর হোটেলে না ভাঙলে চলবে না, নয়তো আমাদের পাত্তারি ঘুরতে হবে। আমি এই হোটেল বলে দিচ্ছি। ওবেলা তহবিল কত? বেচু চক্রবর্তী অপ্রসন্ন মুখে বলিলেন, মোট ৬ টাকা ৩.৫ আনা। পদ্মঝি কিছুক্ষণ চুপ করিয়া বলিল, ২ মাসের বাড়ি ভাড়া বাকি ওদিকে, কাল বলেছে অন্তত ১ মাসের ভাড়া না দিলে হইচই বাঁধবে। ভাড়া দেবে কোত্থেকে? দেখি। তারপর কানাই ঠাকুরের মাইনে বাকি ৫ মাস, সে বলেছে আর কাজ করবে না, তার কি করি? বুঝিয়ে রাখো এ মাসটা, দেখি সামনের মাসে কিরকম হয়। পদ্মঝি রান্নাঘরে গিয়া ঠাকুরকে বলিল, আমার ভাতটা বেড়ে দাও তো ঠাকুর, রাত হয়েছে অনেক, বাড়ি যাই। তারপর সে চারদিকে চাহিয়া দেখিল, ছন্ন ছাড়া অবস্থা। ওই বড় ১০ ডেকচিটা আজ ৩-৪ মাস তোলা আছে, দরকার হয় না। আগে পিতলের বালতি করিয়া সরিষার তেল আসিত, এখন আসে ছোট ভারে, বালতির দরকার হয় না। এমন দুরবস্থা সে কখনো দেখে নাই হোটেলের। তাহার মনটা কেমন করিয়া ওঠে। নানা রকমের চেষ্টা করিয়া এই হোটেলটা সে আর কর্তা দুজনে গড়িয়া তুলিয়াছিল। এই হোটেলের দৌলতে যথেষ্ট একদিন হইয়াছে। ফুলেনবলা গ্রামে যে পাড়ায় তাহার আদি বাস ছিল, সেখানে তাহার ভাই এখনো আছে, চাষাবাদ করিয়া খায়। আর সেই রানাঘাটের শহরে সোনাদানাও পড়িয়া বেড়ায় আছে একদিন এই হোটেলের দৌলতেই। এই হোটেল তার বুকের পাঁজর, কিন্তু আজ বড় মুশকিলের মধ্যে পড়িতে হইয়াছে। কোথা হইতে এক উনপাজুরে গাঁজাখোর আসিয়া জুটিল হোটেলে। হোটেলের সুলোক সন্ধান জানিয়া লইয়া এখন তাহাদেরকে শিলনোড়ায় তাহাদের দাঁতের গোড়ায় ভাঙিতেছে। এত যত্নের, এত স্বাদ আশার জিনিসটা আজ কোথা হইতে কোথায় দাঁড়াইয়াছে। যাহার জন্য আজ হোটেলের এই দুরবস্থা, ইচ্ছা হয় সেই কুকুরটার গলা টিপিয়া মারে যদি বাগে পায়। তাহার উপর আবার দয়া কিসের? কর্তার ওই রকম ভালো মানুষই
সর্দারশীল লোক বলিয়াই আজ পথের কুকুর সব মাথা চারা দিয়া উঠিয়াছে। দয়া। একদিন রানাঘাটে স্টেশন মাস্টার হাজারিকে ডাকাইয়া পাঠাইলেন। হাজারি নিজে যাইতে রাজি নয়, কারণ স্টেশন মাস্টার সাহেব সে জানে নরেন যাওয়াই ভালো। অবশেষে তাহাকে যাইতে হইল। নরেন সঙ্গে গেল। সাহেব বলিলেন, তোমার নাম হাজারি, হিন্ডু হোটেল রাখো বাজারে? হ্যাঁ হুজুর। তুমি প্ল্যাটফর্মে ক্যাটার করবে, হিন্দু ভাত, ডাল, মাছ, দহি। হাজারি নরেনের মুখের দিকে চাহিল। সাহেবের কথা সে বুঝিতে পারিল না। নরেন ব্যাপারটা সাহেবের নিকট খুব ভালো করিয়া বুঝিয়া লইয়া হাজারিকে বুঝাইল। রেলযাত্রীর সুবিধার জন্য রেল কোম্পানি স্টেশনের প্ল্যাটফর্মে একটা হিন্দু ভাতের হোটেল খুলিতে চায়। সাহেব হাজারির নাম ডাক শুনিয়া তাহাকে ডাকাইয়া পাঠাইয়াছেন। আপাতত 150 টাকা জমা দিলে উহারা লাইসেন্স মঞ্জুর করিবে এবং রেলের খরচে হোটেলের ঘর বানাইয়া দেবে। হাজারি সাহেবের কাছে বলিয়া আসিল সে রাজি আছে। স্টেশন মাস্টার নরেনকে একখানা টেন্ডার ফর্ম দিয়া ঘরগুলো পুরাইয়া হাজারির নাম সই করিয়া আনিতে বলিয়া দিলেন। স্টেশনের এই হোটেল লইয়া তারপর জোর কম্পিটিশন চলিল। নেহাতি এবং কৃষ্ণনগরের 2 জন ভাটিয়া হোটেলওয়ালা টেন্ডার দিল এবং উপরওয়ালার কর্মচারীদের নিকট তদবির শুরু করিল। নিজ রানাঘাটের বাজারে এ খবরটা কেহ রাখিত না। শেষের দিকে, অর্থাৎ যখন টেন্ডারের তারিখ শেষ হইবার অল্প কয়েকদিন মাত্র বাকি, যদু বারুজ্যের কথাটা শুনিল। স্টেশনের একজন ব্লেকার যদু বারুজ্যের হোটেলে খায়। সেই কি করিয়া জানিতে পারিয়া যদুকে বলিল, একটু চেষ্টা করুন না, আপনি টেন্ডার দিন, হয়ে যেতেও পারে। যদু চুপি চুপি টেন্ডার সই করিয়া 5 টাকা টেন্ডারের জন্য জমা দিয়ে আসিল। সেদিন বেচু চক্রবর্তী সবে হোটেলের গতিতে আসিয়া বসিয়াছে। এমন সময় পদ্মজি ব্যস্ত সমস্ত হইয়া আসিয়া বলিয়াছে, শুনছ গো, শুনে এলাম একটা কথা। কি? স্টেশনে ভাতের হোটেল খুলে দেবে রেল কোম্পানি, দস্তখত দাও না কর্তা? স্টেশনে ছো, ওতে খদ্দের হবে না। দূরের যাত্রীদের মধ্যে কে ভাত খাবে? সব কলকাতা থেকে খেয়ে আসছে। তোমার ওইসব বসে বসে পরামর্শ আর রাজা উজির মারা সবই দূরের যাত্রীদের থাকে না। যারা গাড়ির বদলে খুললেন লাইনে যাবে তারা খাবে। দুপুরে যেসব গাড়ি কলকাতায় যায় তারা এখানে ভাত পেলে এখানেই খেয়ে যাবে। শুনলাম বারুজ্য মশাই নাকি দস্তখত দিয়েছে 5 টাকা জমা দিয়ে। বেচু চক্রবর্তীর চমক ভাঙিল। যদু বারুজ্য যদি দস্তখত দিয়া থাকে তবে এ দুধে স্বর আছে, কারণ যদু বারুজ্য ঘুঘু হোটেলওয়ালা। পয়সা আছে না বুঝিয়া সে টেন্ডারের 5 টাকা জমা দিত না। বেচু বলিল, যাই, একবার দস্তখত দিয়ে আসি তবে। পদ্মজি বলিল, ক্যারেনে বাবুদের কিছু খাইয়ে এসো, নইলে কাজ হবে না। আমাদের হোটেলে সেই যে শশধর বাবু খেত, তার শালা স্টেশনের মাল বাবু, তার কাছে সুলুক সন্ধান নিও। না করলে চলবে কি করে? এ হোটেলের অবস্থা দেখে দিন দিন হাত পা পেটের ভিতর সেদিয়ে যাচ্ছে। কেন, ওবেলা খদ্দের তো মন্দ ছিল না। পদ্মজি হতাশার সুরে বলিল, ওকে ভালো বলে না কর্তা। 17 জন থার্ড ক্লাসে আর 9 জন বাদা খদ্দের টাকা দিচ্ছে, তবে হোটেল চলছে। নইলে বাজার হতো না। মুদির ধার দেয়া বন্ধ করবে বলে শাসিয়েছে। তারই বা দোষ কি? 100 টাকার উপর বাকি। বেচু বলিল, টেন্ডারে দস্তখত দিতে গেলে এক্ষুনি 5 টাকা চাই। তহবিলে আছে দেখছি 1 টাকা 13.5 আনা মোট। ওবেলার দরুন, তার মধ্যে কয়লার দাম দেব বলে বলা আছে। ওবেলা কয়লাওয়ালা এলো বলে, টাকা কোথায়? পদ্মজি একটু ভাবিয়া বলিল, ও থেকে 1 টাকা নাও না এখন, আর আমি 4 টাকা জোগাড় করে এনে দিচ্ছি। আমার লবঙ্গ ফুল থাকে এ পাড়ার, তার কাছ থেকে। কয়লাওয়ালাকে আমি বুঝিয়ে বলবো। বুঝিয়ে রাখবে কি? সেটা টাকা না পেলে কয়লা বন্ধ করবে বলেছে। তুমি 5 টাকা এনে দাও।
সন্ধ্যার পূর্বে বেচু গিয়া টেন্ডার দিয়া আসিল। পদ্মজি সাগ্রহে গদির ঘরের দ্বারে অপেক্ষা করিতেছিল। এখনো খরিদ্দার আসা শুরু হয় নাই। বলিল, হয়ে গেল কর্তা, কি শুনে এলে? হয়ে যাবে এখন, ছেলের হাতের পিঠে বুঝি? তবে খুব ভালো লাভের কাণ্ড যা শুনে এলাম। যদু পাকা লোক, নইলে কি দস্তখত দেয়? আমি আগে বুঝতে পারিনি। মোটা লাভের ব্যবসা। স্টেশনের ক্ষেত্রবাবু আমার এখানে খেতে মনে আছে? সে আবার বদলি হয়ে আসছে এখানে। সেই বললে, যাত্রীরা রেলের বড় অফিসে দরখাস্ত করেছে আমাদের খাওয়ার কষ্ট। তাছাড়া রেল কোম্পানির ইলেকট্রিক আলো দেবে, পাখা দেবে, ঘর করে দেবে। তার দরুন কিছু নেবে না আপাতত। রেলের বোর্ড নাকি আছে, তাদের অর্ডার যাত্রীদের সুবিধা আগে করে দিতে হবে। যথেষ্ট লোক খাবে পদ্ম, মোটা পয়সার কাণ্ড যা বুঝে এলাম। পদ্মজি বলিল, জোড়া পাঠা দিয়ে পুজো দেব সিদ্ধেশ্বরী তলায়, হয়ে যেন যায়। তুমি কাল আর একবার গিয়ে ওদিকে কিছু খাইয়ে এসো। বলি, যদুবারুজ্য টের পেল কি করে? হ্যাঁ, ওসব ঘুঘু লোক, ওদের কথা ছাড়ান দাও। ক্রমে এ সম্বন্ধে অনেক রকম কথা শোনা গেল। স্টেশনের প্ল্যাটফর্মে দেখা গেল রেলের তরফ হইতে একটা চমৎকার ঘর তৈরি করিয়াছে। আসবাবপত্র, আলমারি, টেবিল, চেয়ার দিয়ে সেটি সাজানো হইবে। সেসব কোম্পানি দিবে। এই সময় একদিন যদুবারুজ্যকে হঠাৎ তাহাদের গদি ঘরে আসিতে দেখিয়া বেচু ও পদ্মজি উভয়ই আশ্চর্য হইয়া গেল। যদুবারুজ্য হোটেলওয়ালাদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি, কুলীন ব্রাহ্মণ, মাটি ঘরার বিখ্যাত বারুজ্য বংশের ছেলে। কখনো সে কাহারও দোকানে বা হোটেলে গিয়া হাউমাউ করিয়া বকে না। গম্ভীর মেজাজের মানুষটি। বেচু চক্করটি যথেষ্ট খাতির করিয়া বসাইল। তামাক সাজাইয়া হাতে দিল। যদুবারুজ্য কিছুক্ষণ তামাক টানিয়া একমুখ ধোঁয়া ছাড়িয়া বলিল, তারপরে এসেছে একটা কাজে চক্করতি মশাই। হোটেল চলছে কেমন? বেচু বলিল, হাট তেমন নেই বারুজ্য মশাই। ভাবছি তুলে দিয়ে আর কোথাও যাই, খদ্দেরপত্র নেই আর। আপনার কাছে আমার আসার উদ্দেশ্য বলি, স্টেশনে হোটেল হচ্ছে জানেন তো নিশ্চয়ই। আমি একটা টেন্ডার দেই, শুনলাম আপনিও নাকি দিয়েছেন। হ্যাঁ, তা আমিও। বেশ, বলি শুনুন, নৈহাটির একজন ভাটিয়া নাকি বড্ড তদ্বির করছে উপরে। তাই হয়ে যাবে, মোটা পয়সার কারবার হবে ওই হোটেলটা। আসাম মেল, শান্তিপুর, বনগাঁ, ডাউন চট্টগ্রাম মেল, এসব প্যাসেঞ্জার খাবে। এছাড়া থাউকো লোক খাবে। ভালো পয়সা হবে ওতে। আসুন আপনি আমি দুজনে মিলে দস্তখত দিয়ে যে রানাঘাটের আমরা স্থানীয় হোটেলওয়ালা, আমাদের ছেড়ে ভাটিয়াকে কেন দেওয়া হবে হোটেল? স্থানীয় হোটেলওয়ালারা মিলে একসঙ্গে দস্তখত করেছে, এতে জোর দাঁড়াবে আমাদের খুব। বেচু বুঝিল নিতান্ত হাতের মুঠার বাইরে চলিয়া যায় বলিয়াই আজ যদুবারুজ্যে তাহার গদিতে ছুটিয়া আসিয়াছে। নতুবা ঘুঘু যদু কখনো লাভের ভাগাভাগিতে রাজি হইবার পাত্র নয়। বলিল, বেশ, দরখাস্ত লিখিলে আনুন, আমি সই করে দেব এখন। যদুবারুজ্য পকেট হইতে একখানা কাগজ বাহির করিয়া বলিল, আরে সে কি বাকি আছে? সে অশ্বিনী উকিলকে দিয়ে মুসুবিদে করে টাইপ করে ঠিক করে এনেছি। আপনি একটাই সই করুন। যদুবারুজ্য সই লইয়া চলিয়া গেলে পদ্মজি আসিয়া বলিল, কি গা কর্তা? বেচু হাসিয়া বলিল, কারে না পড়লে কি ঘুঘু যদুবারুজ্য এখানে আসে নাকি? সেই হোটেল নিয়ে এসেছিল, শুনবে? পদ্ম সব শুনিয়া বলিল, তাও ভালো, যদি বেশি বিক্রি হয় ভাগাভাগিও ভালো। এখানে তোমার চলবে না, যেরকম দাঁড়াচ্ছে তার আর কি, হোক স্টেশনে আধা বকরাই হোক। দিন 20-22 পরে একদিন যদুবারুজ্যে বেচুর গদি ঘরে ঢুকিয়া যেভাবে ধপ করিয়া হতাশভাবে তক্তপোষের ওপর এক কোণে বসিয়া পড়িল, তাহাতে পদ্মজি সেখানেই ছিল। বুঝিল স্টেশনের হোটেল হাতছাড়া হইয়া গিয়াছে। কিন্তু পরবর্তী সংবাদের জন্য পদ্মজি প্রস্তুত ছিল না। যদু বলিল,
শুনেছেন চক্রবর্তী মশাই, কাণ্ডটা শুনেননি? বেচু চক্রবর্তী ওভাবে যদুবারুজ্যকে বসিতে দেখিয়া পূর্বেই বুঝিয়াছিল সংবাদ শুভ নয়, তবু সে ব্যস্তভাবে জিজ্ঞেস করিল, কি ব্যাপার? স্টেশন থেকে আসছে এইমাত্র। আজ ওদের হেড অফিস থেকে টেন্ডার মঞ্জুর করে নোটিশ পাঠিয়েছে। বেচু এ কথার উত্তরে কিছু না বলিয়া উদ্বিগ্ন মুখে যদুবারুজ্যের মুখের দিকে চাহিয়া রহিল। কার হয়ে গেল জানেন? না, সেই ভাটিয়া ব্যাটার বুঝি? তাহলে তো ভালোই ছিল। হলো হাজারির, তোমাদের হাজারি। বেচু ও পদ্মঝি দুজনেই বিস্ময়ে অস্ফুট চিৎকার করিয়া উঠিল প্রায়। বেচু চক্রবর্তী বলিল, দেখে এলেন? নিজের চোখে ছাপা অক্ষরে নোটিশ বোর্ডে টানিয়া দিয়াছে। পদ্মজি হতবাক হইয়া যদুবারুজ্যের দিকে চাহিয়া রহিল। বোধ হইল কথাটা যেন সে এখনো বিশ্বাস করিতে পারে নাই। বেচু চক্রবর্তী বলিল, তাহলে ওরকমই হল? এ কথার কোনো অর্থ নাই, যদিও বুঝিল পদ্মজিও বুঝিল। ইহা শুধু বেচুর মনের গভীর নৈরাশ্য ও ঈর্ষার অভিব্যক্তি মাত্র। যদুবারুজ্য বলিল, ওই লোকটার বরাত খুবই ভালো যাচ্ছে দেখছি। ধুলোমুঠো ধরল সোনামুঠো হচ্ছে। আজ 21 বছর এ রেলবাজারের হোটেল চালাচ্ছি। আমরা গেলাম ভেসে, আর ওর হাতাবেরি ঠেলে আপনার হোটেলে প্যাচ চালাতো। তার কিনা সবই বরাত। বেচু বলিল, কেন হলো? কিছু শুনলেন নাকি? টাকা ঘুষ দিয়েছিল নিশ্চয়ই। টাকার ব্যাপার নেই এর মধ্যে। হেড অফিসের বোর্ড থেকে নাকি মঞ্জুর করেছে। এখানকার স্টেশন মাস্টার সাহেব নাকি ওর পক্ষে খুব লিখেছিল। কোনো প্যাসেঞ্জার ওর নাম লিখেছে হেড অফিসে। খুব ভালো রান্না করে নাকি, এই সব আর কি। আর কিছুক্ষণ থাকিয়া যদু চলিয়া গেলে পদ্মজি বলিল, বলি এ কি হলো? হ্যাঁ কর্তা? তাই তো, মরুইপোড়া বামুনটা বড় বড় বাড়িয়েছে, আর তো সহ্য হয় না। কি আর করবে বল? আমি ভাবছি কি, কাল একবার হাজারির হোটেলে আমি যাই। কেন, কোন দুঃখে? ওকে বলে আমার হোটেলে তুমি অংশীদার হও। নতুন হোটেলের অংশ কিছু আমায় ছেড়ে দাও। পদ্মজি ভাবিয়া বলিল, কথাটা মন্দ নয়, কিন্তু যদি তোমায় না দিতে চায়? আমাকে খুব মানে কি না তাই বলছি। এ না করলে আমার আর কোনো উপায় নেই পদ্ম। হোটেল আর চালাতে পারবো না। একরাশ দেনা খরচে আছে, এ আর কোলোয় না। এ আমার করতেই হবে। পদ্মঝির মুখে বেদনার চিহ্ন পরিস্ফুট হইল। বলিল, যা ভালো বোঝো করো কর্তা, আমি কি বলবো বলো। কিছুক্ষণ পর যদুবারুজ্যে পুনরায় বেচুর হোটেলে আসিয়া বলিল। বেচু চক্রবর্তী খাতির করিয়া ইহাকে চা খাওয়াইল, তামাক সাজাইয়া হাতে দিল। তামাক টানিতে টানিতে যদু বলিল, একটা মতলব মনে এসেছে চক্রবর্তী মশাই, তাই আবার এলুম। বেচু সৌকৌতূহলে বলিল, কি বলুন তো? আমি পাল চৌধুরীদের নায়েব মহেন্দ্রবাবুকে ধরেছিলাম। ওরা জমিদার, ওদের খাতির করে রেল কোম্পানি। মহেন্দ্রবাবুর চিঠি নিয়ে কাল চলুন, আপনি আর আমি কলকাতার রেল অফিসে একবার আপিল করে গিয়ে। পদ্মজি দৌড়ের কাছে ছিল। সে বলিল, তাই যান গিয়ে কর্তা। আমিও বলি যাতে কখনো ও মরুইপোড়া বামুন হোটেল না পায়, তাই করা চাই। দুজনে তাই যান। বেচু চক্রবর্তী ভাবিয়া বলিল, কখন যেতে চান? কাল? যদু বলিল, কাল সকালে যাওয়াই ভালো। বড়বাবুকে ধরতে হবে গিয়ে। পাল চৌধুরীদের পুকুরে মাছ ধরতে আসেন প্রায়ই। গফেরত বাবু বড় ভালো লোক। মহেন্দ্রবাবুর চিঠি নিয়ে গিয়ে ধরি। যদু চলিয়া গেলে বেচু চক্রবর্তী পদ্মজিকে বলিল, কিন্তু তাহলে হাজারির কাছে আমার ওইভাবে যাওয়া হয় না। ও সব টের পাবেই যে আমরা আপিল করেছি। ওকেও নোটিশ দেবে কোম্পানি।
আপিলে শুনানি হবে, তারপর কি আর ওর কাছে যাওয়া যায়? না হয় নাই গেলে, ওর দরকার নেই, যাতে ওর উচ্ছেদ হয় তাই করো। বেশ, যা বল। পরদিন যদু বাড়ুজ্যের সঙ্গে বেচু চক্রবর্তী কয়লাঘাটে রেলের বড় অফিসে যাইবে বলিয়া বাহির হইল এবং সন্ধ্যার পরে পুনরায় রানাঘাটে ফিরিল। বেচু যখন নিজের হোটেলে ঢুকিল তখন খাওয়া দাওয়া আরম্ভ হইয়াছে। পদ্মজি ব্যস্তভাবে বলিল, কি হলো কর্তা? বেচু বলিল, আর কি, মিথ্যে যাতায়াত সার হলো, 2 টাকা বেরিয়ে গেল। তারা বললে, এ আমাদের হাতে নেই, টেন্ডার মঞ্জুর হয় বোর্ডের কাছে চলে গিয়েছে, এখন আর আপেল খাটবে না। তবে যাও কাল হাজারির কাছে, যাও না। তার দরকার নেই, বাড়ুজ্য মশাই আসবার সময় বললে ওর হোটেলে আর আমার হোটেল একসঙ্গে মিলিয়ে দিতে। এ ঘর ছেড়ে দিয়ে সামনের মাসে ও ঘরেই। পদ্মজি বলিল, এ কিন্তু খুব ভালো কথা, ও ছোট লোকটার কাছে না গিয়ে বাড়ুজ্য মশাইয়ের সঙ্গে কাজ করার ঢের ভালো। পরবর্তী 15 দিনের মধ্যে রানাঘাট রেলবাজারে 2টি উল্লেখযোগ্য ঘটনা ঘটিয়া গেল। স্টেশনের আপ প্ল্যাটফর্মে নতুন হিন্দু হোটেল খোলা হইল। শ্বেত পাথরের টেবিল চেয়ার, ইলেকট্রিক আলো, পাখা দিয়ে সাজানো আধুনিক ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন অতি চমৎকার হোটেলটি। হোটেলের মালিকের স্থানে হাজারির নাম দেখিয়া অনেকে আশ্চর্য হইয়া গেল। আরেকটা বিশিষ্ট ঘটনা, বেচু চক্রবর্তীর পুরনো হোটেলটি উঠিয়া যাইবে এমন একটা গুজব রেলবাজারের সর্বত্র রটিল। সেদিন বিকেলের দিকে হাজারি তাহার পুরনো অভ্যাস মতো চূর্ণির ধার হইতে বেড়াইয়া ফিরিতেছে, এমন সময় পদ্মঝির সঙ্গে রাস্তায় দেখা। হাজারি পদ্মজিকে ডাকিয়া বলিল, হো পদ্মদি, কোথায় যাচ্ছ? পদ্মজি দাঁড়াইল। তাহার হাতে একটা ছোট্ট পাথরের বাটি, সম্ভবত কাছেই কোথাও পদ্মঝিয়ের বাসা। হাজারি বসিল। বাটিতে কি পদ্মদিদি? একটু দম্বল, দই পাতবে বলে গোয়ালবাড়ি থেকে নিয়ে যাচ্ছি। তারপর ভালো আছো? তা মন্দ না, তুমি ভালো আছো ঠাকুর? কাছে এখানে থাকো বুঝি? এ কথার উত্তরে পদ্মজি যাহা বলিল, হাজারি তাহার জন্য আদৌ প্রস্তুত ছিল না। বলিল, এসো না ঠাকুর, আমার বাড়িতে একবার ও বেলা না হয়। তা বেশ বেশ, চলো না পদ্মদিদি। ছোট বাড়িটা, একপাশে একটা পাতকুয়া, অন্যদিকে টিনের রান্নাঘর এবং গোয়াল। পদ্মজি রোয়া কটকায় একটা মাদুর আনিয়া হাজারির জন্য বিছাইয়া দিল। হাজারি খানিকটা অস্বস্তি ও আড়ষ্ট ভাব বোধ করিতেছিল। পদ্মজি তাহার মনিব, তাহাদের হোটেলে সে এতদিক্রমে 7 বছর কাজ করিয়াছে, এ কথা এত সহজে কি ভোলা যায়? এমনকি পদ্মজিকে সে চিরকাল ভয় করিয়া আসিয়াছে, আজ যেন সেই ভাবটা কোথা হইতে আসিয়া জুটিল। পদ্মজি বলিল, পান সাজাবো, খাবে? হাজারি আমতা আমতা করিয়া বলিল, তা বরং একটা। পান সাজিয়া একটা চায়ের পিরিচে আনিয়া হাজারির সামনে রাখিয়া বলিল, তারপর রেলের হোটেল তো পেয়ে গেলে শুনলাম, ওখানে বসাবা কাকে? ওখানে বসাবো ভাবছি বংশীর ভাগ্নে সেই নরেনকে। নরেনকে মনে আছে? সেই তাকেই। মাইনে কত দেবে? সেই সব কথা এখনো ঠিক হয়নি পদ্মদি। ও তো আমার হোটেলের খাতাপত্র রাখে, দেখাশোনা করে, বড় ভালো ছেলে। তা ভালো, তা ভালো। চক্রবর্তী মশাইয়ের শরীর ভালো আছে? কদিন ওদিকে আর যেতে পারেনি। হোটেল চলছে কেমন? হোটেল চলছে মন্দা নয়, তবে আমি কি বলছিলাম জানো ঠাকুর, কর্তামশাইকে রেলের হোটেলে একটা অংশ দিয়ে রাখো না তুমি, তোমার কাজের সুবিধা হবে। হাজারি এই প্রস্তাবের জন্য প্রস্তুত ছিল না, একটু বিস্ময়ের সুরে বলিল, কর্তা কি করে থাকবেন? ওর নিজের হোটেল। সেজন্য ভাবনা হবে না, সে আমি দেখব, কি বলো তুমি? এখন আমি কোনো কথা দিতে পারছি না পদ্মদি, তবে একটা কথা আমার মনে হচ্ছে, তাই বলি।
রেল কোম্পানি যখন টেন্ডার নেয় তখন যার নাম লেখা থাকে তাছাড়া আর কোনো হোটেলের অংশ থাকতে দেবে না হোটেলে। হোটেল তো আমার নয়, হোটেল রেল কোম্পানির। ঠাকুর, একটা কথা বলবো? তুমি এখন বড় হোটেলওয়ালা, অনেক পয়সা রোজগার করো শুনি, কিন্তু আমি তোমার সেই হাজারি ঠাকুরকেই দেখি। তুমি এসো আমাদের হোটেলে আবার। হাজারি সবিস্ময়ের সুরে বলিল, চক্রবর্তীর মশাইয়ের হোটেলে রাত্রে? সে মনে মনে ভাবিয়া বলিল, পদ্মদির মাথা খারাপ হয়ে গেল নাকি? বলে কি? পদ্মঝিও বেশ দৃঢ় স্বরেই বলল, সত্যি বলছি ঠাকুর, এসো আমাদের ওখানে আবার। কেন বলো তো পদ্মদিদি, একথা তুললে কেন? তবে বলি শুনেও, তুমি এলে আমাদের হোটেলে আবার জাগবে। এমন ধরনের কথা হাজারি কখনো পদ্মজীর মুখে শুনে নাই। সেই পদ্মজি আজ কি কথা বলিতেছে তাহাকে? হাজারি গলিয়া গেল। সে ভুলিয়া গেল যে সে একজন বড় হোটেলের মালিক। পদ্মদিদি তাহার মনিবের দলের লোক। তাহার মুখের কথা যেন হাজারির জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার। এই আশায় যেন সে এতদিন রানাঘাটের রেলবাজারে এত কষ্ট করিয়াছে। অন্য লোকে হাজার ভালো বলুক, পদ্মদিদি ভালো বলা তার চেয়ে অনেক উঁচু, অনেক বেশি মূল্যবান। কিন্তু পদ্ম যাহা বলিতেছে তাহা যে হয় না, এ কথা সে পদ্মকে কি করিয়া বুঝাইবে? যখন সে গোপালনগরের চাকরি ছাড়িয়া পুনরায় চক্রবর্তী মশাইয়ের হোটেলে চাকরি লইয়াছিল, তখনও উহারা যদি তাহাকে না তাড়াইয়া দিত, তবে তো সে নিজে হোটেল খোলিবার কল্পনাও তাহার মনে আসিত না। উহাদের হোটেলে পুনরায় চাকরি পাইয়া সে মহা সৌভাগ্যবান মনে করিয়াছিল নিজেকে। কেন তাহাকে উহারা তাড়াইল? এখন আর হয় না। এখন সে নিজের হোটেল নয়, কুসুমের টাকা এবং অতসীমার টাকা হোটেলে খাটিতেছে। তাহার উন্নতি অবনতির সঙ্গে অনেকগুলো প্রাণীর উন্নতি অবনতি জড়ানো। নিজের খেয়াল খুশিতে যা তা করা এখন আর চলিবে না। টেপির ভবিষ্যৎ দেখিতে হইবে। টেপির আর নরেন অনেক দূর আগাইয়া আসিয়াছে, এখন আর পিছানো চলে না। হাজারি পদ্মজির মুখের দিকে দুঃখ এবং সহানুভূতির দৃষ্টিতে চাহিয়া বলিল, আমার ইচ্ছে করে পদ্মদিদি, কিন্তু এখন যাওয়া কি করে হয় তুমি বলো। পদ্ম যে কথাটা বোঝে না তা নয়, সে নিতান্ত মরিয়া হইয়াই কথাটা বলিয়া ফেলিয়াছিল। হাজারির কথায় সে কোনো জবাব না দিয়া ঘরের মধ্যে ঢুকিল এবং কিছুক্ষণ পরে একটা কাপড় জড়ানো ছোট পুতলি আনিয়া হাজারির সামনে রাখিয়া বলিল, পড়তে জানতো, পরে দেখো না। হাজারি পড়িতে জানে না তাহা নয়, তবে ও কাজে সে খুব পারদর্শী নয়। তবু পদ্মদিদির সম্মুখে সে কি করিয়া বলে যে সে ভালো পড়িতে পারে না? পুটুলি খুলিয়া সে দেখিল খান কয়েক কাগজ ছাড়া তার মধ্যে আর কিছু নাই। পদ্মজি তাহাকে বিপদ হইতে উদ্ধার করিল। সে নিজে বলিল, কখানা হ্যান্ডনোট, তার সব শুদ্ধ 700 টাকার হ্যান্ডনোট। কর্তাকে আমি টাকা দেই, যখনই দরকার হয়েছে তখন। নিজের হাতের চুড়ি বিক্রি করি, কানের মাকড়ি বিক্রি করি, ছিল তো সব। যখন এই স্থির ছিলাম, 2খানা সোনা দানা ছিল তো অঙ্গে। হাজারি বিস্মিত হইয়া বলিল, তুমি টাকা দিয়েছিলে পদ্মদিদি? দেনি তো, কার টাকায় হোটেল চলছিল এতদিন? যা কিছু ছিল সব ওর পিছনেই খুইয়েছি। কিছু টাকা পাওনি? পেটে খেয়েছি আমি আর ভঞ্জি। আমার এক দেয়ার পত্র এ পর্যন্তই। পয়সা যে একেবারে পাইনি তা নয়, তবে কত আর হবে। বঞ্জির বিয়েতে কর্তামশাই 100 টাকা দিয়েছিলেন। আজ সে 7 বছর আগের কথা। 700 টাকার সুদ ধর কত হয়? টাকা অনেক দিন দিয়েছিলে? আজ 9 বছরের উপর হলো। ওই 100 টাকা ছাড়া একটা পয়সাও পাইনি। কর্তামশাই কেবলই বলে আসছেন, একটু অবস্থা ভালো হোক হোটেলের, সব হবে দেব। ওকে আগে থেকে জানতে নাকি, না রানাঘাটে আলাপ? সেসব অনেক কথা ঠাকুর। উনি আমাদের গা ফুলের নবলার চক্রবর্তী বাড়ির ছেলে। ওর বাবার নাম ছিল তারাচাঁদ চক্রবর্তী। বড় ভালো লোক ছিলেন তিনি, অবস্থাও ভালো ছিল তাদের। আমাদের কর্তা হচ্ছেন তারাচাঁদ চক্রবর্তীর বড় ছেলে। লেখাপড়া তেমন শিখেননি। বললেন রানাঘাটে গিয়ে হোটেল করব,
পদ্ম কিছু টাকা দিতে পারো? দিলাম টাকা, সে আজ হয়ে গেল। হাজির ঠাকুর মনে কৌতূহল জাগিয়াও সে বা দেখিল তার আর কোনো প্রশ্ন পদ্মদিকে না করাই ভালো। গ্রামে এত লোক থাকিতে টানা চক্রবর্তীর বড় ছেলে তাহার কাছে টাকা চাহিল কেন? সেই বা টাকা দিল কেন? রানাঘাটে বেচু চক্রবর্তীর হোটেলে তাহার ঝি করা নিতান্তই দৈবধীন যোগাযোগ না পূর্ব হইতে অবলম্বিত ব্যবস্থার ফল। এসব কথা হাজারি জিজ্ঞেস করিলে তাহাকে দোষ দেয়া যাইত না। কিন্তু হাজারির বয়স হইয়াছে, জীবনে তাহার অভিজ্ঞতা হইয়াছে কম নয়। সে এ বিষয়ে কোনো প্রশ্ন না করিয়া বলিল, হ্যান্ডনোটগুলো তুলে রেখে দাও পদ্মদিদি, ভালো করে, সব ঠিক হয়ে যাবে, টাকাও তোমার হয়ে যাবে, এগুলো রেখে দাও। পদ্মজি কিরকম এক ধরনের হাসি হাসিয়া বলিল, ওসব তুলে রেখে কি করব ঠাকুর? ওসব কোনো কালে তামাদি হয়ে ভূত হয়ে গিয়েছে, পরে দেখো না ঠাকুর। হাজারি অপ্রতিভ হইয়া শুধু বলিল, ও, যা ছিল কিছুই নেই ঠাকুর, সব হোটেলের পেছনে দিয়েছি, আর কি আছে এখন হাতে? ছাই বলতে রায়ও না। শেষের কথাগুলো পদ্মজি যেন আপন মনেই বলিল, বিশেষ কাহাকে উদ্দেশ্য করিয়া নহে। হাজারির অত্যন্ত দুঃখিত হইল। পদ্মজির এমন অবস্থা সে কখনো দেখে নাই। ভিতরের কথা সে জানিত না, মিছামিছি কত রাগ করিয়াছে পদ্মদিদির উপর। আর কিছুক্ষণ বসিয়া হাজারি চলিয়া আসিল। সে কিছুই যখন করিতে পারিবে না, তখন অপরের দুঃখের কাহিনী শুনিয়া লাভ কি? বাসায় ফিরিতেই সে এমন একটা দৃশ্য দেখিল, যাহাতে সে একটি অদ্ভুত ধরনের আনন্দ ও তৃপ্তি অনুভব করিল। বাহিরের দিকে ছোট ঘরটার মধ্যে টেপির গলা। সে বলিতেছে, নরেন্দা, চা না খেয়ে কিছুতে আপনি এখন যেতে পারবেন না, বসুন বলছি। নরেন বলিতেছে, না, এবার হোটেলে যেতে হবে। তুমি বুঝো না আশা, স্টেশনের হোটেলে এখন তো বন্ধ, কিন্তু মামা বাবু আসবার আগে হোটেলে সব দেখাশোনা আমাকে করতেই হবে। টেপির ভালো নাম আশালতা। হাজারি নিজেই তা প্রায় ভুলিতে বসিয়াছে। নরেন ইতিমধ্যে কোথা হইতে তাহার সন্ধান পাইল। টেপি পুনরায় আবদারে সুরে বলিল, না, ওসব কাজটাজ থাকুক, আপনি আমাকে আর মাকে টোকে দেখাতে নিয়ে যাবেন বলেছিলেন, আজ নিয়ে যেতেই হবে। কি আছে আজ? আনব, একখানা টোকির কাগজ রয়েছে ও ঘরে, ডাক বাজিয়ে কাগজ বিলি করে যাচ্ছিল ও বেলা, খোকা একখানা এনেছে। যাও, চট করে নিয়ে এসো। হাজারির ইচ্ছে ছিল না ওহাদের কথাবার্তায় সে বাধা দেয়। এমনকি সে এক প্রকার নিঃশব্দেই রোয়াক পার হইয়া যেমন উত্তরের ঘরটার মধ্যে ঢুকিয়াছে, অমনি টপি কাগজের সন্ধানে আসিয়া একেবারে বাবার সামনে পড়িয়া গেল। টেপি পাছে কোনো প্রকার লজ্জা পায়, এজন্য হাজারি অন্যদিকে চাহিয়া বলিল, এই যে টেপি, তোর মা কোথায় রে? টেপি হঠাৎ যেন কেমন একটু জড়সড় হইয়া গেল। মুখে বলিল, কে বাবা, কখন এলে? টের পাইনি তো। হাজারি কিন্তু মনে হইল টেপি তাহাকে দেখিয়া খুব খুশি হয় নাই, যেন ভাবিতেছে আর একটু পরে বাবা আসিলে ক্ষতিটা কি হইত। হাজারি বুকের ভিতরটা কোথায় যেন বেদনায় টনটন করিয়া উঠিল। মেয়ে সন্তান, আহা বেচারি, সব কথা কি ওরা গুছিয়ে বলতে পারে, না নিজেরাই বুঝিতে পারে? টেপি কি জানে তার নিজের মনের খবর কি? হাজারি বলিল, আমি এক্ষুনি হোটেলে বেরিয়ে যাব টেপি, বেলা 5টা বেজে গিয়েছে, আর থাকলে চলবে না, এক গ্লাস জল বরং আমায় দে। ও ঘর হইতে নরেন ডাকিয়া বলিল, মামাবাবু কখন এলেন? হাজারি যেন পূর্বে নরেনের কথাবার্তা শুনতে পায় নাই, বা এখানে নরেন উপস্থিত আছে বিষয়ে কিছুই জানিত না, এমন ভাব দেখায়া বলিল, কে নরেন, কখন এলে বাবাজি? অল্প কিছুক্ষণ এসেছি মামাবাবু, চলুন, আমি হোটেলে বেরিয়েছি। বলিতে বলিতে নরেন সম্মুখে আসিয়া দাঁড়াইল। হাজারি বলিল, একটু জল টল খেয়ে যাও না, হোটেলে এখন ধোয়ার মধ্যে গিয়ে কী বা করবে, বসো বসো বরং। টেপি, তোর নরেন্দার জন্য একটু চা।
না না না, থাক মামাবাবু, হোটেলে তো চা এমনিতে হবে এখন। তা হোক, আমার বাসায় যখন এসেছ তখন এখান থেকে চা খেয়ে যাও। বলিয়া হাজারি বাড়ির মধ্যে ঘরের দিকে সরিয়া গেল। টেপির মা তখনও রান্নাঘরের দাওয়ায় একখানা মাদুর বিছাইয়া ও ঘরে ঘুমাইতেছে। বেচারি চিরকাল খাটিয়া মরিয়াছে এরশোলা গ্রামে, এখন চাকরে যখন প্রায় সব কাজে করিয়া দেয়, তখন সে জীবনটাকে একটু উপভোগ করিয়া লইতে চায়। হাজারি স্ত্রীকেও জাগাইল না, সব মিলিয়া বড় কষ্ট করিয়াছে চিরকাল। এখন সুখের মুখ যখন দেখিতেছে, তখন সে তাহাতে বাদ সাধিবে না। টেপির মা ঘুমাইয়াই থাকুক। বাড়ির বাহির হইতে যাইতেছে, নরেন মাথা চুলকাইতে চুলকাইতে একটু লাজুক সুরে বলিল, মামাবাবু, এগিয়ে আসা বলছিল মামিকে নিয়ে আর ওকে নিয়ে একবার টকি দেখিয়ে আনার কথা, তা আপনি কি বলেন? টেপি যে এ কথা তাহার কাছে বলিতে নরেনকে অনুরোধ করিয়াছে, এ বিষয়ে হাজারি সন্দেহ রহিল না। তাহার মনে কৌতুক ও আনন্দ দুইয়ে দেখা দিল। ছেলে মানুষ সব, উহারা কি করে না করে বয়োবৃদ্ধ লোকে সব বুঝিতে পারে, অথচ বেচারীরা ভাবে তাহাদের মনের খবর কেহ রাখে না। সে ব্যস্ত হইয়া বলিল, তা যাবে, যাও না, আজই যাবে? পয়সা করে সব তোমার মামির কাছে আছে, চেয়ে নাও। কখন ফিরবে? রাত 8টা হবে মামাবাবু, আপনি নিজে স্টেশনে যদি গিয়ে একটু বসেন। আচ্ছা, তা হোক, স্টেশনে আমি যাব এখন, সে তুমি ভেবো না, তুমি ওদের নিয়ে যাও। ও টেপি, ডেকে দে তো তোর মাকে, ও বেলায় পরে ঘুমোচ্ছে, ডেকে দে। যাস যদি তবে সব তৈরি হয়ে নে। হাজারি আর বিলম্ব না করিয়া বাড়ির বাহির হইয়া পড়িল। বালক বালিকাদের আমোদের পথে সে বিঘ্ন সৃষ্টি করতে চায় না। প্রথমে বাজারের হোটেলে আসিয়া এবেলার রান্নার সব ব্যবস্থা করিয়া দিল। বেলা পড়িলে সে আসিল স্টেশনের প্ল্যাটফর্মের হোটেলে। এখানে সে বড় একটা বসে না, নরেনেই এখানকার ম্যানেজার। এসব সাহেবী ধরনের ব্যবস্থা তাহার যেন কেমন লাগে। সন্ধ্যা 7:30, চাঁদগা মেল আসিবার বেশি বিলম্ব নাই। বনগ্রামের গাড়িও এক্ষুনি ছাড়িবে। এই সময়ে হইতে রাত্রি 11:30 পর্যন্ত সিরাজগঞ্জ ঢাকা মেল, নর্থ বেল এক্সপ্রেস প্রভৃতি বড় বড় দূরের ট্রেনগুলোর ভিড়। যাত্রীরা যাতায়াত করে বহু, অনেকেই খায়। হাজারির আশা ছাড়াই দিয়াছে এখানকার খরিদ্দারের সংখ্যা। স্টেশনের হোটেলে 2জন নতুন লোক রান্না করে। এখানে বেশিরভাগ লোকে চায় ভাত আর মাংস, সেজন্য ভালো মাংস রান্না করিতে পারে এরূপ লোক বেশি বেতন দিয়া রাখিতে হইতেছে। পরিবেশন করিবার জন্য আছে 3জন চাকর। এক একদিন ভিড় এত বেশি হয় যে ও হোটেল হইতে পরিবেশনের লোক আনিতে হয়। হাজারিকে দেখিয়া পাঠক এবং ভৃত্যরা একটু সম্ভ্রান্ত হইয়া উঠিল। সকলেই জানে হাজারি তাহাদের আসল মনিব, নরেন ম্যানেজার মাত্র। তাহারা ইহাও ভালো জানিয়াছে যে হাজারির পদতলে বসিয়া তাহারা এমন 10 বছরের রান্না কাজ শিখিতে পারে। সুতরাং হাজারিকে শুধু তাহারা যেন মনিব বলিয়া সমীহ না করে তাহা নয়, উস্তাদ কারিগর বলিয়াও শ্রদ্ধা করে। একজন রাঁধুনির নাম সতীশ দিগরি। বাড়ি হুগলি জেলার কোনো এক পাড়াগাঁয়ে, রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ। খুব ভালো রান্নার কাজ জানে। পূর্বে ভালো হোটেলে মোটা মাহিনের কাজ করিয়াছে, এমনকি একবার জাহাজে সিঙ্গাপুর পর্যন্ত গিয়াছিল। সেখানে এক শিখ হোটেলেও কিছুদিন কাজ করিয়াছে। সতীশ নিজে ভালো রাঁধুনি বলিয়া হাজারির মর্ম খুব ভালো করিয়া বুঝে এবং যথেষ্ট সম্মান করিয়া চলে। হাজারি তাহাকে বলিল, কি দিগ্রি মশাই, রান্না সব তৈরি হল? সতীশ বিনীত সুরে বলিল, একবার দয়া করে আসুন কর্তা, মাংসটা একবার দেখুন না। ও আমি আর কি দেখব, আপনি যেখানে রয়েছেন। অমন কথা বলবেন না কর্তা, অন্য কেউ আপনাকে বোঝে আর না বোঝে, আমি তো আপনাকে জানি। এসে একবার দেখিয়ে যান। হাজারি রান্নাঘরে গিয়া করার মাংসের রং দেখিয়া বলিল, রং এমন কেন দিগ্রিমশাই? সতীশ উৎফুল্ল হইয়া অপর রাঁধুনিকে বলিল, বলেছিলাম না কার্তিক, কর্তা চোখ দেখলেই ধরে ফেলতে পারবেন। কুদের মুখে বাঘ থাকে কখনো? কর্তা যদি কিছু মনে না করেন, কি দোষ হয়েছে আপনাকে ধরে দিতে হবে আজ? হাজারি বসিয়া বলিল,
পরীক্ষা দিতে হবে ডিগ্রি মশাই, আবার এই বয়সে? লঙ্কার বাটন হয়নি, পূর্ণ লঙ্কা, তাতেই রং হয়নি, রং হবে শুধু লঙ্কার গুণে। কর্তামশাই, সাধে কি আপনার পায়ের ধুলো মাথায় নিতে ইচ্ছে করে? কিন্তু আর একটা দোষ হয়েছে, সেটাও ধরুন। হাজারি তীক্ষ্ণ দৃষ্টিতে মাংসের কড়ার দিকে কিছুক্ষণ চাহিয়া বলিল, কষা মাংসে যে গরম জল ঢেলেছেন তা ভালো ফোটেনি, সেজন্যই প্যাঁচা করছে, এতে মাংস জরুর হয়ে যাবে। সতীশ অন্য পাচকের দিকে চাহিয়া বলিল, শোনো কার্তিক, শোনো, আমি বলছিলাম না তোমার জল ঢালবার সময় যে এত প্যাঁচা করেছ মাংস নরম হবে না? আর কর্তামশাই না দেখে কি করে বুঝে ফেলেছেন দেখো, ওস্তাদ বটে আপনি কর্তা। হাজারি হাসিয়া কিছু একটা বলিতে যাইতেছিলেন, অমন সময় চট্টগ্রাম মেল আসিয়া সশব্দে প্ল্যাটফর্মে ঢুকিতেই কথার সূত্র ছিঁড়িয়া গেল। হোটেলের লোকজন অন্যদিকে ব্যস্ত হইয়া পড়িল। বেশ ভালো ঘর, বিজলে আলো জ্বলিতেছে, মার্বেল পাথরের টেবিলে বাবু খরিদ্দাররা খাইতেছে চেয়ারে বসিয়া। ভীষণ ভিড় খরিদ্দারের। ওদিকে বনগা লাইনের ট্রেনও আসিয়া দাঁড়িয়ে আছে। কলরব, হইচই, ব্যস্ততা, পয়সা গুনিয়া কুল করা যায় না। এই তো জীবন। বেচু চক্রবর্তীর হোটেলের ঘরে বসিয়া হাতাবেরি নাড়িতে নাড়িতে এরকম একটা হোটেলের কল্পনা করিতে সে কিন্তু কখনো সাহস করে নাই। এত সুখ যে তার অদৃষ্টে ছিল। পদ্মদিদির কত অপমান আজ সার্থক হইয়াছে এই অপ্রত্যাশিত কর্মব্যস্ততা হোটেল জীবনের মধ্যে। আজ কাহারও প্রতি তাহার কোনো বিদ্বেষ নাই। হঠাৎ হাজারির মনে পড়িল চাকদাহ হইতে হাটাপথে গোপালনগরে যাইবার সময় সেই ছোট গ্রামের গোয়ালদার বাড়ির বধূটির কথা। হাজারি তাহাকে কথা দিয়াছিল তাহার টাকা হাজারি ব্যবসায় খাটাইয়া দিবে। সে কাল যাইবে। গরিব মেয়েটি টাকা খাটাইবার এই ভালো ক্ষেত্র বিশ্বাস করিয়া দিতে চাহিল হাজারির দুঃসময়ে। সুসময়ে সেই সরল মেয়েটির দিকে তাহাকে চাহিতে হইবে, নতুবা ধম্ম থাকে না। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস আদর্শ হিন্দু হোটেল এর 7ম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন, সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে।